একটা সুন্দর পরিবেশে চলে গিয়েছিল। তো ওখানে যে ওর মধ্যে ইন্টারেস্টটা গ্রো করে এই ভৌতিক ব্যাপারগুলো, বিশেষ করে ওদের যে গ্রামটা ছিল সেটা ছিল আপনার একটু মানে সনাতন ধর্মাবলম্বীদের আপনার বেশ বাসস্থান বেশি সেখানে, এবং ওখানে বেশ প্রায় দেখা যেত যে পূজা হচ্ছে এবং নদীর ওই পারে গান টান হয় এরকম একটা জিনিস। এবং কিছু ছেলে পেলে সাথে পরিচয় হয়েছিল যারা আপনার কিছু ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিস। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক টাইপের বলতে ব্ল্যাক ম্যাজিকই আর কি। গ্রামে ওই সময় ব্ল্যাক ম্যাজিক বলতো না বা কালো জাদুও বলতো না, ওরা জাস্ট বলতো যে জাদু করি, মন্ত্র পড়ে, এই ধরনের জিনিসপত্র। ওর এসব ব্যাপার কিছু ইন্টারেস্ট হয়েছিল। তো একদিন ওকে একটা পরিচিত ছেলের মধ্যে সাথে পরিচয় হয় ওখানে একজন পরিচিতর মাধ্যমে আর কি। তো সেই ছেলেটা হচ্ছে এই ধরনের তন্ত্র মন্ত্রের সাথে বেশ জড়িত আর কি, মানে এই ধরনের কার্যক্রম করে। এই ধরনের মানে মানুষের দেখা যাচ্ছে যে তাদের মধ্যে প্রচলিত জিনিস, পিঠা নষ্ট করে দেওয়া মানুষের, মানে মন্ত্র পড়ে পিঠা নষ্ট করে দেওয়া, এটা করা বিভিন্ন সাধনা। ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পর ওর কাছে কিছু ইন্টারেস্টিং জিনিস আসে। ও মানে ওই ছেলেটার নেচার, কথাবার্তা এবং আচার আচরণ গুলো ওর কাছে খুব ইন্টারেস্টেড লাগে, ইন্টারেস্টিং লাগে। তো ও ওকে বলে যে কয়েকদিন ঘুরে ওর সাথে যে আমাকে তুমি কিছু দেখাও, যে তুমি নাকি বিভিন্ন জিনিসের সাথে কথা বলো, অলৌকিক জিনিসপত্র, পিশাচ এন্ড হোয়াটএভার, তো আমাকে কিছু দেখাও। তো ও বলে যে দেখো, তুমি যদি এই সাধনা বা এই ধরনের না করে এগুলো দেখতে পাবো না। আর বিশেষ করে যে সাধারণ জীবন যারা যাপন করে তারা এগুলো পারে না, তাদের কিছু স্পেশাল সাধনার মধ্যে দিয়ে যেতে হয়, আর তুমি এগুলো দেখতেছো। আচ্ছা, তো ও ওকে অনেক রিকোয়েস্ট করতেই থাকে এবং ঘোরাঘুরি করে, এবং সে বলে তুমি আমার সাথে ঘোরাঘুরি করে পারবা না, কারণ আমি অনেক সময় দেখা যাচ্ছে শ্মশানে বসে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে ওখানে ভাঙা মন্দির আছে, ওখানে আমি যে সাধনা করি, এইসব সময় বলে আমিও তোমার সাথে থাকবো, বলে কেন আমি তোমাকে নিতে পারবো না, কারণ আমার নিষেধ আছে। আচ্ছা, তো দেখ এরকম বিভিন্ন রিকোয়েস্টের পরে একদিন ঘটনাক্রমে ও তার সেই বন্ধু আর সেই যে সাধক যে ছেলেটা, তিনজনে মিলে এক জায়গায় বসে গল্প করছিল। তো সেটা ছিল বেশ শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটের পাশে নদী, এবং নদীর এই পাশ থেকে মানে আপনার শেষ হয়ে গেছে আর কি, সীমানাই শেষ, পুরোটাই নদীর পাশে। তো ওখানে বসে গল্প করতে করতে বিকাল হয়ে গেছে, বিকাল হতে হতে একসময় সন্ধ্যা গড়ায় গেছে। এবং তখন এই কথায় হঠাৎ করে ওই ছেলেটা, ওই যে ছেলেটা সাধক আর কি, সে বলে তোমরা চলে যাও এখান থেকে। আচ্ছা, তোমরা এখানে থেকো না, আমার এখানে আই এম ডুইং সামথিং এন্ড আমার সময়টা এখন মানে আমার ধ্যান করার সময়, তোমরা এখন থেকো। তো বলছে যে আমরা চলে যাবো, তোমাকে বলছি অনেক দেখাইতে, বলে কি না এরকমই না, ইনফ্যাক্ট তোমরা এখনই চলে যাও পারলে, ইনফ্যাক্ট মানে ওদের ভাষায় বলছে আর ওর যে লোকাল ভাষা, যে সত্যিকার তুমি এখনই চলে যাও, তোমাদের এখন থাকার টাইম নেই। তো ওরা অনেক রিকোয়েস্ট করে ওরা বলে যে না থাকা যাবে না, চলে যাও। তো ওরা দুই বন্ধু চলে আসতে থাকে ওখান থেকে। চলে আসতে কিছু দূর আসার পর ওই যে আজিমের মাথায় একটা বুদ্ধি আসে, সে বলে যে ও কি করে, আমাদেরকে কেন সরাই দিবে এখান থেকে, তা আমরা একটু দেখি, কৌতূহলী। তো বলে কিভাবে দেখবো, বলে না থাকা উচিত না, এমনি অন্ধকার হয়ে গেছে, এই জায়গাতে এমনি অন্ধকার, কুরকুট্টি অন্ধকার নেমে আসতেছে, এমনি নাই, চলে যাই। না তুই চাইস না, বলে দাঁড়ায় আমরা দেখিও কি করে। তো এই কিউরিয়াসিটির থেকেই ওরা একটা গাছের নিচে, পাশে ঝোপঝাড় আছে, ওখানে যে বসে থাকে, বসে আড্ডা মারতে থাকে। বলে যে একটু পর আমরা আরেকটু অন্ধকার হয়ে যাবে যখন, তখন হেঁটে ওর কাছে গিয়ে দেখবো কি করে। তো বলে ঠিক আছে। তো তখন সময়টা কিন্তু রাসেল ভাই গরম না, মানে আপনার শীতকাল, শীত পড়া শুরু হয়েছে আর কি, হালকা হালকা ঠান্ডা আছে, তো মানুষের ঠান্ডা লাগে এরকম একটা সময়। ওরা বসে আছে, বসে থাকতে এক সময় দেখা যাচ্ছে মশার কামড় খাচ্ছে, এরকম অবস্থা। তো বেশ অন্ধকার যখন হয়ে আসছে, বলছে চল আমরা যাই ওদিকে হেঁটে। আচ্ছা, তো সাথের ফ্রেন্ডটা ওর সাথে যেতে চায় না, বলে যে না আমি যাবো না, তুই যা। তো ও নিজেই বলে যে তুই থাক, তোর যেহেতু এত সাহস নেই, আমি হেঁটে যাই। তো আস্তে আস্তে হেঁটে এমন ভাবে যায় যে অন্ধকারও যাতে ওর ছায়াটা ওইখান থেকে দেখা না যায়। আচ্ছা, মানে ঠিক রাস্তার পাড় ঘেসে গেছে, জানে রাস্তার মাঝখানে হাঁটলে কেউ দেখে ফেলতে পারে। তো এরকম যাচ্ছে রাস্তাটাকে বলতেছে যে বেশ আপনার বালি ফেলানো রাস্তা, মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে যেখানে রাস্তা যাচ্ছে। তো যেতে 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 ও দিক হারায় ফেলে, কোন দিক থেকে আসছিল সেটা তার মনে নেই, এবং তার কাছে কোনো টর্চ লাইটও ছিল না, মোবাইল ফোনও ছিল না। 90s এর দশক, সেই সময় মানে আপনার এই মোবাইল ফোনের এরকম প্রচলন হয় না, দামে তো আরো না। তো যাই হোক, অন্ধকারেই সে একটা দিক চিন্তা করে হাঁটতে থাকে রাস্তাটাকে করে। তো দেখছে যে ও মেলা হেঁটে ফেলছে, অনেক হেঁটে ফেলছে, এত দূর তো হেঁটে আসার কথা না, যেখানে বসছিল সেখানে নদী শেষ হয়ে যায়, এরপরে রাস্তা থাকার কোনো কথা না। কিন্তু ও হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে যে দেখে যে একটা গাছ, বেশ বড় গাছ, এবং রাস্তা আরো চলে গেছে, গাছটা বেশ বিস্তৃত হয়ে ডালপালা আপনার সেই রাস্তার উপরে এসে পড়তেছে। তো দেখে যে এরকম একটা বিশাল গাছ, হঠাৎ করে এই গাছটা তো আমি দেখিনি, আমার খেয়ালও না এরকম একটা গাছ। তো গাছটার কাছাকাছি যখন যায়, সে ফাইন্ড আউট করে যেটা একটা আম গাছ। অন্ধকারও সে বুঝতে পারে যে এটা আম গাছ, এবং কিছু ডালপালা নিচে চলে আসছে, সেখানে বড় আম ঝুলে আছে, মানে বোঝা যাচ্ছে যেরকম বড় বড় ফল, এবং সে বুঝতে পারে এগুলো আম ঝুলে আছে। এবং একটু পরে ও শব্দ পায় এখানে হাসতেছে, বাচ্চাদের হাসির শব্দ, এরা মানে হাসাহাসি করতেছে। তারপর ফিল করে যে টুকটাক ইট উড়ে আসতেছে, ওখানে ছোট ছোট মাটির ঠেলা বা ইট
এদিক ওদিক পড়তেছে, শর্ট শর্ট করে এদিক ওদিক পড়তেছে। তো চিন্তা করে ঘটনা কি, বাচ্চারা এখানে মানে ইট মারতেছে, কি ব্যাপার? একটু পর তাকায় দেখে অন্ধকারের মধ্যে কিছু ছায়ামূর্তি দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা হবে 5-7 জন, তারা ওইদিকে ইট মারতেছে, কিছু একটা ছুড়ি ছুড়ে মারতেছে। তো ও শব্দ করে, ভাই কে তোমরা, এখানে কি ব্যাপার এসব? কেউ কোনো আপনার দেয় না, রিপ্লাই দেয় না। ওর কোনো রিপ্লাই নেই, কিছু নেই, ওরা ওদের মতো করতেই আছে। তো ও এক পর্যায়ে হাত দিয়ে শুয়ে দেখার চেষ্টা করে যে এটা আসলে ফল নাকি। তো দেখে হ্যাঁ, পুরো হাতটা পড়ছে একটা ফলের মতো। তো সেই টান দিয়ে ছিঁড়ে ফেলে, এটাকে হাত দিয়ে বুঝতে পারতেছে যে এটা একটা আম, একটা হাত মুঠো করে বেশ একটু বড় সাইজের আম। এবং ওর গায়ের লোমগুলো দাঁড়া যায় তখন, যে এই যে বাচ্চাগুলো যে দেখতেছে ও আমটা নিয়ে সামনে যায়, বাচ্চাগুলো কিন্তু ক্রমেই ওর সাথে ডিস্টেন্সটা ওরকম মেনটেইন হয়ে যাচ্ছে, ও ওদের কাছাকাছি যাচ্ছে না। এবং ও বুঝতে পারে যে এগুলো আসলে কোনো মানুষের শিশু না বা কিছু না, কোনো বাচ্চা না, এটা সামথিং এলস, এরকম একটা জায়গায় এরকম আসার কথা না। তো যাই হোক, ও মনে করে যে পিছন দিকে চলে যাবে কিনা এরকম ভাবতে থাকে, ভয় পায়। আরো কিছু দূর যখন হাঁটে, তখন হাঁটতে হাঁটতে যে সামনে যায় দেখে গাছটা পিছে পড়ে গেছে, কিন্তু বাচ্চাদের কোনো নিশানা নেই, কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু নেই। এবং আবার যখন ফিরে তাকায় তখন দেখে পিছনে গাছটাও নেই, আবার সেই রাস্তার মধ্যেই দেখা যাচ্ছে, এবং অন্ধকার আবছা, ওই জায়গায় যে একটা ঘনীভূত অন্ধকার থাকবে সেরকম নাই। তো এই পর্যায়ে ও কিছুটা আপনার ভয় পেয়ে ও আবার হেঁটে ব্যাক করার চেষ্টা করে। তো ব্যাক করে যখন আসতেছে, কিছুটা আসার পর ফাইন্ড আউট করে যে ওর পাটা পানির ভেতরে, ইটস লাইক আপনার এই পায়ের যে গোড়ালি আছে তার থেকে উপরে উঠে গেছে পানি, আর পানির মধ্যে দিয়ে হাঁটতেছে। এবং একটু পর ফাইন্ড আউট করে পানিটা আরো বাড়তেছে। তখন ও চিন্তা করে আমি কোথায়, তাকায় দেখে যে চারপাশে মনে হচ্ছে পানি, অন্ধকারের মধ্যে বুঝতেছে পানি, শব্দ করতেছে, এরকম অবস্থা। এবং ওর পাশ থেকে পানিটা আরো বেড়ে আসতেছে, ওর হাইটও বেড়ে যাচ্ছে পানির। এবং ওই যখন নাকি পানিটা ওর বুক ক্রস করে ফেলে, সে তখন চিৎকার করা শুরু করে ওইখানে। এবং চিৎকার চেঁচামেচিতে ও দেখে যে একটা পাড়, একটা জায়গা, উঁচু জায়গা, ঢিবির মতো, সেখান থেকে কিছু একটা পেঁচায় নামলো, ইটস লাইক সাপের টাইপের হবে, বড়, বেশ মোটা টাইপের সাপ টাইপের কিছু একটা অবয়ব এরকম পেঁচায় নামলো পানিতে। এবং এরপরও ফিল করে সাপ যদি পেঁচায় ধরে কাউকে, লাইক সাপ কয়েল করে ফেলে সেরকম কিছু। এবং ও তখন ভাবে যে ও মারা যাচ্ছে, মনের অজান্তে সে দোয়াটা এগুলো পড়ে, এবং তখন সে সেন্সলেস হয়ে যায় সময়। এবং ওর মনে আছে যে ওর সেন্সটা যখন ফিরতেছে তখন কিছু একটা ছেড়ে চলে গেল, সাপ যখন ছেড়ে চলে যায় সেরকম একটাই। এবং ওর মুখের উপরে কিছু পেঁচিয়ে ছিল, এবং ওর মুখের উপরে কেউ একজন ঝুঁকে আছে, একটা ছায়ামূর্তি ঝুঁকে আছে, তার চুল টুল এলোমেলো, এবং সে কথা বলতেছে, এই অমুক উঠো উঠো উঠো, নাম ধরে ডাকতেছে। তখন সে উঠে তাকায়, ও ফিল করে যে ও একটা নদীর পাড় টাইপের জায়গায় শুয়ে আছে, এবং মাথার উপর যে শুয়ে আছে কণ্ঠ চিনতে পারছে যে ওই যে সাধক ছেলেটা সে শুয়ে আছে। সে বলে, তোমাদেরকে বলছিলাম এখান থেকে চলে যেতে, তোমরা যাওনি, তোমরা এই জায়গায় বসেছিলা, লুকায় আসছো, তুমি কি জানো তুমি কোথায় গেছিলে? তুমি তো নদীতে ডুবে মরে যেতা, তোমাকে আমি উঠে আনার ব্যবস্থা করছি, তুমি এখন থেকে চলে যাও, এখানে আসবা না। এই নদীর অনেক ইতিহাস আছে, এই জায়গাটা ভাঙন ঘটছে, অনেক নদী ভেঙে গেছে, তুমি কিন্তু অন্য জায়গায় চলে গেছিলে, অন্য একটা ডিমেনশনে, বা অন্য একটা ওদের ভাষায় যে অন্য একটা জগতে চলে গেছিল, সেখান থেকে তুমি ফিরে আসছো, তুমি বাসা চলে যাও, এরকম কোনো কিছু আর তুমি চেষ্টা করবা না কারো কিছু দেখার, আমি যখন বলি সেখানে আসবা না। খুব খারাপ জিনিস। আর এখন যে বাসায় যাবা, পিছন থেকে যদি কেউ ডাকে তুমি শুনবা না। তখন সে উঠে তার বুক কাঁপতেছিল, সে হেঁটে আসতেছে, এবং ও ফিল করে যে পিছনে ওরকম কোলাহল, কেউ কোনো মানুষজন কথা বলতেছে, এই করতেছে, কিছু ফিল করে। এক সময় এসে যখন না কেউ এক জায়গায় আসে, যে জায়গায় যখন ফ্রেন্ড রেখে গেছে, দেখো ফ্রেন্ডও নাই, আস্তে ধীরে এসে ব্যাক করে চলে আসে। বাসা আসার পর অনেক জ্বর আসে, এবং অসুস্থ থাকে, অনেকদিন সুস্থ হয়। এবং ওই বন্ধুও পরে বলে যে সাথে যে বসেছিল সে চলে গেছিল ভয়ে, ও যখন চলে আসছে চলে গেছিল। সো ওর কাছে এটা একটা মিস্ট্রি তখনও, যে এটা কেমনে সম্ভব, কিভাবে করে সে গেল, কোথায় পানিতে ডুবে গেল, এবং অ্যাকচুয়ালি সে নদীর মধ্যেই হাঁটছিল সামহাও, বা এরকম একটা জগতে চলে গেছিল যেখানে আসলেই হয়তো একটা গ্রাম বা কিছু ছিল সেখানে। বাট মজার জিনিস রাসেল ভাই, ও যে আমটা নিছিল সেটা কিন্তু ওর হাতে ধরা ছিল বাড়ি আসা পর্যন্ত, সাবকনশিয়াস মাইন্ডে বা যেভাবে হোক আমটা ধরে রাখছিল, এবং আমটা ছিল ওর কাছে, এবং এই আমটা নাকি অনেকদিন পর্যন্ত ঠিক ছিল, পচেনি, না এই আমটা ছিল। এটাই ছিল স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুবই অদ্ভুত টাইপের ঘটনা, তাই বাবা, এটা বেশ আজব একটা ঘটনা আমরা শুনলাম, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। শুরুটা অনেক চমৎকার হয়েছে, যেহেতু বাকিটা অনেক মজার হবে, এবং পুরোটা সময় আশা করছি আপনি আমার সঙ্গে থাকবেন। আমি চলে যাচ্ছি আফরান ভাইয়ের কাছে, এবং আফরান ভাই আজকে অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আফরান ভাইকে আমি কালকে রাত্রে যখন জানালাম যে আজকে আসবেন কিনা, উনিও রাজি হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং, এন্ড
অ্যান্ড আমরা আপনার এই বছরের শেষ ভূত এফএমে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে জানতে চাই আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, প্রথমে বলে নিতে চাই রাসেল ভাই, আসলে অনেক সময় তো অনেক ঘটনা বলে ফেলি অনেক আগে থেকেই, তো আমার ঠিক মনে পড়ছে না আজকে যে ঘটনাটি বলবো যে এর আগে আমি এটা শেয়ার করেছি কিনা, তবে আমার যতদূর মনে পড়ে আমি এটা করি নাই। এবার আমি নিয়ে এসেছিলাম, সময়ের অভাবে করা হয়নি। তো সেই ঘটনাটি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আসলে ভাই আমি 2016 সালের ফার্স্টের দিকে মানে উত্তরবঙ্গের একটি জেলায় মানে রংপুরে চাই একটা সেমিনার নিতে। ওখানে যে প্রতিষ্ঠান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই প্রতিষ্ঠানে ওই সেমিনারটা 3 দিন ব্যাপী একটা সেমিনার ছিল। তো দ্বিতীয় দিন আমি ওখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম তোমাদের এখানে কোনো হন্টেড প্লেস বা এরকম কিছু আছে কিনা। তো সে আমাকে একটা ঘটনার কথা বললো রাসেল ভাই। আমি সঙ্গত কারণে মানে প্রতিষ্ঠানটার নাম বলতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, কারণ এটা আসলে বলাটা ঠিক হবে না। তো ওই ছেলেটি একটি ওই স্থানীয় একটা প্রতিষ্ঠানে সে চাকরি পায়, একজন লোকের সুবাদেশে ওখানে চাকরিটা পায়। ওখানে তার ডে শিফটেও ডিউটি ছিল, নাইট শিফটেও ডিউটি ছিল, বেশ নাম করা একটা প্রতিষ্ঠান। ওখানে একদিন নাইট শিফটে ডিউটি করার সময় সে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুম থেকে বের হয়ে যে বেসিন ছিল, যখন আয়নায় মুখ ধুচ্ছিল তখন সে দেখলো যে আয়নার দিকে তাকিয়ে পুরো আয়নায় মানে রক্তর ফোঁটা, মানে রক্ত মনে হয় বেয়ে বেয়ে পড়ছে আয়না। প্রথমে সে দেখে মানে বেশ অবাক হয়েছে কি ব্যাপার, কিন্তু হঠাৎ করে মনে হলো তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে এবং পিছন দিকে তাকে সে কাউকে দেখে না। সে যখন মানে হঠাৎ করে মানে ভয়টা পায়, সাথে সাথে দৌড় দিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং বের হওয়ার পরে পরের দিন থেকে সে আর ওখানে চাকরিতে যায় এবং বলে যে এখানে আমি যাবো না, এখানে সমস্যা আছে, মানে একটা অজুহাত দিয়ে বলে যে আমি এখানে চাকরি করবো না। রাসেল ভাই তার যে আত্মীয়ের রেফারেন্সে ওখানে গিয়েছিল, ওখানে ওই আত্মীয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা জানতে পারে প্রতিষ্ঠান সম্পর্কে। তো সেটা হলো রাসেল ভাই যে ওই প্রতিষ্ঠান মানে যে জায়গাটার উপরে অবস্থিত ওটা কিন্তু এক সময় ছিল শ্মশান ছিল। ইভেন আমি ওখানে নিজে গিয়েছি, কিন্তু আমি যখন ওর কথা শুনি আমি ওখানে গিয়েছিলাম ওটা দেখার জন্য। তো কিন্তু আমি যখন ওখানে যাই রাসেল ভাই ওটা মানে কেন জানি আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, বলে যে এখানে ঢোকা যাবে না। বেশ আমি খুব অবাক হই, আমারই এমন কোন প্রতিষ্ঠান নয় যে সেখানে ভিজিটর ঢুকতে পারবে না। তো তারপরও কেন জানি মানে তাদের আচরণগুলো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। তো ওনার যে আত্মীয়ের কাছ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে রাসেল ভাই যে এখানে এক জমিদারের একটা বিশাল একটা শ্মশান ছিল। তো জমিদার অনেক সময় কি করতো, মানে বেশ মানে তার সাথে যাদের শত্রুতা থাকতো অনেক সময় তার লোক দিয়ে তাদেরকে হত্যা করিয়ে মানে ওখানে এনে মানে পুড়িয়ে ফেলত এবং তার আত্মীয় স্বজনরা কখনো জানতোই না যে এই লোকটা আর জীবিত নেই। এরকম বহু ঘটনা ওই জায়গাতে ঘটেছিল মানে ওই সময়। যখন এই বিষয়গুলো একটা সময় যখন মানে আমরা জানি যে 1950 সালের দিক থেকে কিন্তু বাংলাদেশে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যায়, তখন এদের দেশ ভাগের আগে মানে পাকিস্তান পিরিয়ড থেকে যখন এই বিষয়গুলো হয়ে যায় তখন ওনারা কিন্তু আবার ভারতে চলে যান। তখন ওই জায়গাটা পরিত্যক্ত থাকে এবং ওই জায়গাটাই পরবর্তীতে এক সময় সরকার এটা নিজে নিয়ে নেয় আর কি। এবং ওখানে দীর্ঘদিন কোনো কিছু মানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, পরবর্তীতে হয়েছে। তো যাই হোক আসল ভাই ওখানে যে ভাই যে চাকরিতে গিয়েছিলেন পরে এবং উনি চলে আসলেন, তো ওনার যে আত্মীয় সেই আত্মীয় যে বিষয়টা বর্ণনা করেন সেটা হচ্ছে এমন যে ওখানে একজন ব্যক্তি মানে তার গল্প আর কি করেছেন যে ওখানে এক ব্যক্তি উনি চাকরিতে যান, প্রথম কয়েকদিন মানে ঠিকঠাক মতো ডিউটি করেন, কয়েকদিন যখন নাইট শিফটের ডিউটি চলে আসে দেখা যায় সকালবেলা বাসায় গেলে ওনার মধ্যে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হতো। মনে হতো যে উনি সুইসাইড করবেন বা উনি জীবনের প্রতি খুব বিরক্ত, এরকম মনে হতো। অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, কোনো একদিন নাইট শিফটে ডিউটি করার পরে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়, আজও কোনো খোঁজ। এবং এটা কিন্তু উনি একা নন, এই ঘটনা কি মাঝে মাঝেই ঘটে ওখানে। আচ্ছা, তো এই ঘটনা এবং ওই যে আয়নায় যে এই যে কোন রক্ত দেখা যায় এটা নাকি রাসেল ভাই এখনো ওখানে হয়, কিন্তু প্রতিষ্ঠানের খাতিরে ওনারা এই বিষয়গুলো কখনো প্রকাশ করেন। আমিও প্রতিষ্ঠানের নামটা বলতে চাচ্ছি না রাসেল ভাই। তো আজকে রাসেল ভাই আমি আসলে বেশ একটা মানে খুব মানসিক একটা প্রেশারের মধ্যে ছিলাম, তারপরে বছরের শেষ ভূত এফএম আসলে চাই নাই যে এই সুযোগটা হাতছাড়া করতে। তো ইনশাল্লাহ আশা করছি যে নতুন বছরের প্রথম এপিসোডে ইনশাল্লাহ অনেক আবার আসবো, ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর আরো গল্প ইনশাল্লাহ। এবং বাবু ভাই যদি আসতে চান চলে আসবেন এবং আমরা প্রথম এপিসোডটাও এভাবেই করতে চাই। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টেডিয়াম টু রেডিও ফুর্তি 80 FM অ্যান্ড
ডিউ দিয়ে। এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি আশা করছি যে আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি বাবু ভাইয়ের আরো একটি ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে আপনার কামাল ভাইয়ের বলা। এটা আপনার আমাদের যুদ্ধ পরবর্তী সময়টা, হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধের পরের কাহিনী। তো ওনারা ওই সময় আর কি দুই ভাই পড়াশোনা করতে ঢাকাতে আসেন আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে এলাকায় আসেন। থাকার জন্য ওনারা হলে থাকার একটা ব্যবস্থা হয়। তারপরে ওনার বাবা চাচ্ছিলেন না যে ওনারা হলে থাকেন, ওরা যাতে অন্য কোথাও থাকার একটা ব্যবস্থা ওনাদের করে দেওয়ার জন্য ওনার বাবা চেষ্টা করেছিলেন। তো ওনার বাবার বন্ধুর বাসা ছিল হচ্ছে বকশীবাজার এলাকায়। তো ওনার বাবার বন্ধুর বাসা ছিল বকশীবাজার এলাকায়। তো ওনার বাবার বন্ধু যিনি ছিলেন তিনি ওদেরকে বলেন যে আমার বাসাটা কিন্তু অনেক দিন ধরে আপনার তালা মারা অবস্থায় আছে, হ্যাঁ, এবং বাসাটা আমরা কেউ থাকি না, আমরা যেহেতু বিদেশে চলে আসছি সবাই, এবং একটা পোর্শন সবসময় তালা মারা থাকে। আচ্ছা, তোমার ছেলেরা যদি থাকতে চায় থাকতে পারে, বাট ওইখানে কিছু কিন্তু উপদ্রব আছে। তো বলছে কিসের উপদ্রব আছে? বলে যে না, উপদ্রব হচ্ছে যে ওইখানে মানে ওই অনেকে ভয়টা পায় আর, হ্যাঁ, এখন আচ্ছা ওই জায়গাটার জন্য আমরা খুব একটা ভাড়া দিয়েও রাখতে পারি না। তো ওরা যদি থাকতে পারে থাকুক। এর মধ্যে আবার এই যুদ্ধের সময় নাকি ইরা আর কি পাকিস্তান আর্মি সেখানে থাকছিল, ক্যাম্প করছে দিকে এসে। যাই হোক, তো রাব্বা মনে করে যে এটা স্টিল এ বেটার অপশন, ছেলেকে ওখানে রাখলে এবং নিজেও উনি আসতে পারবেন মাঝে মাঝে, এরকম চিন্তা করে ওই বকশীবাজারের ওই বাসাটার একটা অংশ। আর বাসাটা ছিল এরকম যে একটা পুরানো বাড়ি, এবং ওইটা দিয়ে ঢুকলে একটা সিঁড়ি পড়ে হাতের ডান দিকে, যেভাবে কামাল ভাই বলছে আর কি, এবং উঠলে ডান দিক দিয়ে উঠে একটা বারান্দার মতো আছে বাসার সাথে। বারান্দাটা অনেকটা লাইক আপনার ওই যে লোহা এবং দিয়ে বানানো, ওই মানে লোহার গ্রিল আর কাঠের পাটাতন এরকম দিয়ে বানানো, এবং ভিতরে গেলে পরপর 3টা রুম আছে। এখন ওনারা ওই বাসায় যে পরে উঠেন। তো ওই বাসায় যে ওঠার পরে যখন নাকি রুম খুলেন তখনই দেখছিলেন যে বাসার অবস্থা খুবই বিদিকিচ্ছিরি অবস্থা, মানে মাকড়সার জাল টাল হয়ে অনেক একেবারে যাই হোক, ওনারা দুই ভাই এবং আশপাশ থেকে একটা মানে গুয়া টাইপের এনে বাসাটাকে পরিষ্কার করে ওনারা দুজন ওখানে উঠেন আর কি, দুই ভাই। তো ওনার ছোট ভাই যে ছিলেন, কামাল ভাইয়ের ছোট ভাই তমাল, উনি ওনার থেকে বেশ খানিকটা ছোট, উনি ইউনিভার্সিটিতে পড়ে না, মানে কলেজে পড়ার কথা এরকম বয়স আর কি। ওনারা যখন উঠেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই বাসাটায়, তো প্রথম দিন থেকেই কিছু একটা সমস্যা ওনারা ফিল করতে থাকেন, যেটা হচ্ছে যে রাত্রেবেলা হলেই মনে হয় রাত্রে 9টা 10টার পর থেকেই কেউ একজন ঘুম ঘুম করে কাঁদতেছে বাসার পিছন থেকে। তো ওনারা মনে করে যে এগুলো ডেন্সড এরিয়া, পিছনে কোনো বাড়ির বুড়ি টুড়ি কাঁদতেছে, এরকম একটা উনি ফিল করে আর কি, মনে করে যেরকম। আচ্ছা, এরকম 2-1 দিন যাওয়ার পরে একদিন ওনারা শুয়ে থাকার পরে ওই কামাল ভাই শুয়ে আসছে আর কি, উনি দেখতেছে যে ওনাদের যে রুমটা, ওই পাশের যে কর্নারের রুমটা রাত্রেবেলা অন্ধকার, তখন একদম অন্ধকার হয়ে গেছে, শুধু রাস্তার মধ্যে কিছু আর কি আপনার রিক্সার বেল টেল এরকম শোনা যায়। তো দেখতেছে হঠাৎ করে যে ঠিক ওই পায়ের কাছ দিয়ে আর কি, উনি যে শুয়ে আছেন খাটের কাছে, পায়ের কাছ দিয়ে কেউ একজন আসতেছে, এবং মনে হচ্ছে যে কুজা, মানে লাইক মানে একটা মানুষ বয়সের ভারে যেরকম নুয়ে যায় সেরকম একটা কুজো মানুষ আসতেছে। এবং উঠলে মানে যখন উনি একটু একটা করে পা ফেলতেছে তখন পিঠটা উঁচু হয়ে যাচ্ছে, আবার যখন নাকি পাটা ফেলেছে তখন নিচু হয়ে যাচ্ছে। তো উনি পায়ের কাছ থেকে হচ্ছে ধরফড় করেই প্রায় উঠে বসছে বিছনার মধ্যে। আচ্ছা, উঠে তাকায় দেখতেছে যে একটা বুড়া মানুষের মতো অবয় পুজো এরকম করে আসতেছে, আস্তে আস্তে এই রুম থেকে ওই রুমে চলে যায়। এখন ওই রুমে যেই দেখতেছে উনি কান্নার শব্দটা শুরু হয়েছে ঠিক ওনার পাশের রুম থেকে, হু হু করে কান্না শুরু করে। আচ্ছা, হ্যাঁ, মানে একটা বুড়া মানুষের যেরকম নাকি কান্নাই টাইপের। তো ওনার সব গায়ের রুম দাঁড়ায় গেছে, এবং ওনার পাশের রুমটাতে কিন্তু ওনার ভাই থাকতো, যে ওনার ছোট ভাই যে তমাল। তো উনি অনেকক্ষণ কিছুক্ষণ শুনছে, শোনার পরে আস্তে করে বিছানা থেকে নামছে, নেমে পাশের রুমে গেছে, যে দেখছে কেউ নাই, কিন্তু বুঝতেছে যে ওনার ভাইটা আছে, এবং সেই যে জায়গা এই ফিলিংসটা উনি পাচ্ছে যে ওনার ভাই জেগে আছে। এবং উনি তাকায় ডাক দেয়, তমাল, দেখে কোনো শব্দ নেই, হ্যাঁ, গড়বড় করছে। তো উনি করে কি লাইটটা জ্বালায় দেখে ওনার ভাই খাটের কোনার মধ্যে রুবুথুবু হয়ে বসে আছে, এবং ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, এবং ঘড় করে একটা শব্দ করতেছে, তার ভেতর থেকে খবর শব্দ পেয়েছে। তো উনি ভাইয়ের এই মানে সাডেন চেঞ্জ দেখে বেশ ভয় পেয়ে যায়, এবং ওনার ভাইয়ের সাথে যখন কথা বলতে চায় দেখে ভাই ঘড় করতেছে, কথা বলে না, এবং মানে অপ্রকৃতস্থ হয়ে গেছে। আচ্ছা, এবং এক পর্যায়ে দেখে যে ভাই কান্না উঠতেছে। আচ্ছা, উনি ভাইকে অনেক করার চেষ্টা করে, মাথার মধ্যে পানি টানি দিয়ে ইটি করে সোজা করার চেষ্টা করে, দেখে এক সময় শরীর খিচকে গেছে পুরো। যাই হোক, এই অবস্থায় উনি বুঝতে পারে না ঘটনাটা কি হয়, এবং উনি সকালবেলা উঠে ওনার বাবাকে খবর দেয়, হ্যাঁ, যে এরকম অবস্থা, যে মানে পোস্ট অফিসে যে এরকম অসুস্থ হয়ে গেছে, এরকম ব্যাপার। তো ওনার বাবা ওই মফস্বল শহর থেকে চলে আসে তার একদিন পরে, এবং এর মধ্যে ইন দ্য টাইম ডাক্তার ডেকে নিয়ে আসতে কি ডাক্তার বলে যে সিজার আছে নাকি, মৃগী রোগ, বলছে না মৃগী রোগ নাই, লক্ষণগুলো মৃগী রোগের মতো।
এরকম কেন হয়েছে। আচ্ছা, তো ইন দ্য মিন টাইম উনি যখন যায়, ওই আশেপাশের কিছু দোকানের লোকজন ওনাদের সাথে কথা বলে, ওনার সাথে বলে যে আপনারা কোন বুদ্ধিতে এই বাসায় আসছেন, এটা তো খুবই মানে ভয়ের বাসা, কিন্তু মানুষ থাকে না, দেখেন থাকতে পারে না, তালা মেরে দিয়ে ওনারা চলে গেছে। এখানে মানে খুব খারাপ ভয় পায় মানুষ আশেপাশে। আমরা নিজেরা ওই বাসার ধার কাছে দেখেছি না, রাত্রেবেলা আমরা দেখি ওই গ্রিলের মধ্যে পা ঝুলে বসে দিচ্ছে মানুষ, এরকম জিনিস, কিন্তু আসলে সেটা মানুষ না। মানে তার মানে ওই বাসার কেউ না, তার বাসার কেউ না, মানে মানুষই না, মানে সেটা তারা বুঝে কেমন মানুষই না, কারণ তার আচার আচরণে দেখা গেছে উপর থেকে লাফ দিয়ে পড়ছে নিচে, এই ধরনের জিনিসপত্র। এনিওয়েজ, তো উনি তারপরে শুনে মানে এই করবো না, বাবা আসা পর্যন্ত ওয়েট করে। তো ওনার বাবা যখন আসে, আসার পরে ওনার বাবা দেখে বলে যে ছেলে তো মনে হয় অন্য কিছু হয়েছে, হ্যাঁ মানে এটা না। তো ছেলেকে ঘুম পাড়ায় রেখে ওনার বাবা বসে থাকেন। তো এক পর্যায়ে ওনার বাবা রাত্রেবেলা বলে যে আমি ওর সাথে শুচ্ছি, এসে তুমি এসো। তো ওই কামাল ভাই ওনার রুমে এসে ওনার বাবা ওনার ভাইকে নিয়ে এসে, অসুস্থ ভাই, এবং সে কিন্তু এখনো ফুল সেন্সে একবারও আসেনি। আচ্ছা, ঠিক আছে, লাইক ঘুমাচ্ছেই সে, এরকম একটা অবস্থা। তো যখন শুয়ে আছে, এরকম রাত হয়েছে, রাত্রে মানে যার যখন ঘুমিয়েছে, হঠাৎ করে উনি শব্দ পায় যে ওনার যে রুমের দরজাটা ধাপ করে মানে কেউ একটা ধাক্কা দিয়ে খুলে দেয়, এবং ওনার আব্বা চিল্লায় উঠে বসতে, কে কে কে। এর মধ্যে দেখে যে ওনার ভাই ওখানে পাগলামি শুরু করে দিয়েছে, মানে সে সেন্সে আসছে, পাগলামি প্রলাপ বকতেছে, এইটা বলতেছে, গায়ের ধরুন ওনার আব্বা আটকে রাখতে পারতেছে না। উনি তখন অনেক কষ্টে ওনাকে রাত্রেবেলা ওর ভাইকে দমায় রাখে, এবং একসময় সে সেন্সলেস হয়, এবং সকালবেলা যে ফজরের নামাজের পর একজন হুজুরকে ডেকে নিয়ে আসে এখানে, ওখানে কাছাকাছি এক মসজিদে, বলে যে এখানে একজন পরিচিত হুজুর আছেন, ওনাকে নিয়ে আসলে দেয়। তো হুজুর যখন বাসা আসে, হুজুর পাড়া দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে সমস্যা আছে, এখানে উঠছেন কেন, এখানে খুব বাজে জিন বসবাস করে, এবং ওই জিনের কাউকে এখানে অ্যাকসেপ্ট করবে না। এবং ওই হুজুর যখন নাকি বাসায় পাড়া দিচ্ছিল, তখন নাকি হুজুরের পা মোচড়া বাঁকা করে দিচ্ছিল, হুজুর ঢুকতে পারেন নাই। বাপরে। এবং উনি দোয়া পড়ে তারপর ঢুকেন, ঢুকে বলে যে আপনারা কি আদৌ চান যে এই বাসাটা থাকতে? দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আপনার ছেলেকে আমি নিয়ে ঝাড়া দিতে পারি, তার উপর যে প্রভাবটা পড়ছে সেটা চলে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই বাসা যদি আপনি বন্ধ করতে চান, সেটা এখন আমার পক্ষে সম্ভব না, এটা মানে অনেক আছে, সিস্টেম আছে, সেগুলোতে করতে। তো ওনার বাবা তখন চিন্তা করে যে না, আসলে এটা তো আমার পক্ষে এই বাসা বন্ধ করা, এইগুলো ঝামেলার মধ্যে কিভাবে যাব। তো বলছে এই চেষ্টাটা করেন না আপনারা, কারণ কি এই যে জিনটা আছে সে অনেক একটা এল্ডার, মানে অনেক সিনিয়র একটা জিন, অনেক পুরানো বয়স্ক, এবং সে এটা এলাও করবে না, আপনাকে অনেক ঝামেলা করবে, এরা অনেক যাইতে চায় না। অনেকে আছে এরকম, যেখানে দেখবেন যে এই ধরনের জিনিস হচ্ছে, তারা হচ্ছে অনেক পুরানো, এরা মানুষকে অনেক সমস্যা করে, এবং আপনার ছেলেকে কিন্তু শেষ করে ফেলবে এখানে থাকলে, সুযোগ পেলেই ফেসছে। তো ওনার ওই ঝাড়ায় আর কি, তো ওর ভাইকে ঝাড়ায়, অনেক কষ্ট হয় ভাইকে ঝাড়াইতে। রাসেল ভাই তার মানে লাইফ একদমই হয়ে যায়, ভাইকে ওখানে ঝাড়ায়, এবং আলটিমেটলি অনেক বছর পর্যন্ত ওনার ভাই মানে ওই যে রাত্রে বেরোতে পারতো না, তাবিজটা ক্ষয় হয়ে গেলে তার সমস্যা হতো, তারপর এই ধরনের প্রবলেম গুলো হতো। এবং ওই আলটিমেটলি ওই বাসা নাকি পরবর্তীতে আমি জানি না এখনো আছে কিনা, ওটা বলছে কামাল ভাই যেটা বলছিল যে বাসাটা এখনো থাকতে পারে, কারণ ওই জায়গায় ডেভেলপার ঢুকে নেয় এখনো, সম্ভব না, এই জন্য বোধহয় হয়তো বলছে যে ওই মানে একটা নির্দিষ্ট জায়গা উনি বলছে, ওই জায়গায় গেলে যদি বাসাটা এখনো থাকে, তাহলে দেখবা আমার বিশ্বাস ওখানে এখনো মানুষ থাকে। রাইট। আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব। আমি চলে যাব এখন আমাদের পরবর্তী অতিথির কাছে। ইনি নতুন ফার্স্ট টাইম ভূত এফএম এসেছেন, এবং তার একটা ঘটনা তিনি শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি রুহুল বলছি। ঘটনায় যাই আমরা। আমি সরাসরি ঘটনাতেই চলে যাচ্ছি। সো এটা ছিল কোন একটা গ্রীষ্মের ছুটির ঘটনা, যেখানে আমি আমার মামিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সেখান থেকে কোনো একদিন ডিনারের শেষে আমরা সবাই জড়ো হয়েছিলাম নিচতলাতে গল্প করার জন্য। যে বাড়িটাতে আমরা থাকছিলাম সেটা ছিল দোতলা। তো কিছুক্ষণ পরে ডিসাইড করা হয় যে আমরা বেশ কজন দোতলাতে ঘুমাবো, এবং বাকি যারা রয়েছেন ওরা নিচতলাতে ঘুমাবেন। সো আমি যথারীতি, তখনকার বেশ আগের ঘটনা সেটা, তখন 3 গোয়েন্দার বই পড়তে খুব পছন্দ করতাম। সো যথারীতি আমার সাথে সেগুলো ছিল। দোতলায় গিয়ে ঘুমানোর আগে আমি ওগুলোর সাথেই আমার যতক্ষণ ঘুম না আসছিল ততক্ষণ সময় জ্ঞাপন করার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরে আমি একটু উদ্ভট আওয়াজ পেতে থাকি, লাইক টিনের মধ্যে শব্দ হচ্ছে, বা নিচে কেউ দাবাদাবি করছে, বা এরকম একটা বিরক্তিকর ভাবে চিল্লাচিল্লি করছে। তো তখন আমি দেখতে পাই যে নিচতলার সামনের রুমে আলো দেওয়ার জন্য যে লাইটটা, ওটা ঠিক যেখানে লাগানো, ওই ফাঁকা দিকটা থেকে দোতলা দিয়ে তাকানো যায় নিচতলার দিক, এবং নিচতলার যে প্রথম রুমটি ওটা সরাসরি দেখা। তার ঠিক 2 মিনিট পর আমি খেয়াল করলাম যে আমার মা রয়েছিলেন, সাথে আমার নানু ছিলেন। তো ওনারা ওখানে জড়ো হয়েছেন, এবং ওই দিক থেকে নিচতলায় কি করছে সেটা দেখার চেষ্টা করছেন। প্রথমে আমি ওনাদের সাথে সংযুক্ত হবার চেষ্টা করলেও ওনারা আমাকে ফার্স্টে নিষেধ করেন যে না, তোমার এখানে দেখা লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো, এখানে কিছুই হচ্ছে না।
তো তারপর জোরাজোরি করাতে একটা সময় আমি ওখান দিয়ে দেখতে পাই নিচতলার সামনের রুমে ছিল আমার মামার ছোট ছেলে, আর সাথে ছিল আমার মামির ভাই। তো ওরা একসাথে শোয়ার প্রিপারেশন নিচ্ছিল এবং এর মধ্যে হয়তো কোনো সমস্যার কারণে মামি যে ভাই ছিলেন উনি ঘুমাতে পারছিলেন না, বা উনি অনেক সমস্যা করছিলেন সামনের রুমে, যেটার জন্য ওনার যে মা ছিলেন উনি অনেক জোরে অনেক লাউডলি দোয়া পড়ছিলেন এবং খুব দ্রুত, যেটা দেখে মানে ওখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম উনি অনেকটা ভীত হয়ে ওনাকে শান্ত করার চেষ্টা করছিলেন। অপরদিকে যার কথা আমি বলছি ওনার মধ্যে আমি যেটা তখন দেখতে পাই সেটা খুবই অদ্ভুত ছিল এবং বর্ণনা করাটা হয়তো কিছুটা কঠিন হবে। সেটা ছিল যে একটা সাধারণ মানুষের পক্ষে তার শরীরে শক্তি দিয়ে কোনো কিছু নাড়ানো, কোনো কিছু ভেঙে ফেলা, ওটা যতটা কঠিন হয় ওই সময় হয়তো তার কাছে সেটা অতটা কঠিন ছিল না। সো প্রথমে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো উনি যেখানে ছিলেন, যেখানে ওনার ঘুমানোর কথা, তার থেকে 5-6 হাত দূরে তাদের খাবারের টেবিলটা ছিল। সেটা ছিল শক্ত কাঠের, সেই পুরোনো দিনের বানানো একটি টেবিল, যথেষ্ট মজবুত এবং এটা সহজেই হয়তো 5-6 জন মিলে চেষ্টা করলে অত সহজে ভেঙে ফেলা যাবে না। প্রথমেই উনি যে কাজটা করলেন সেটাই আমাকে আজও পর্যন্ত সেই ঘটনাটা মনে রাখতে বাধ্য করেছেন। সেটা হলো তিনি ওনার সামান্য একটি হাত ডান হাতের সাহায্যে টেবিলটা উল্টিয়ে ফেলেন এবং ফেলে দিলেন আপনার বাকাত করে। টেবিলটা তখন খাড়া অবস্থায় ছিল এবং তিনি তখন ওটাকে ওনার শারীরিক অঙ্গভঙ্গিতে চেষ্টা করছিলেন যে কোনো ওটাকে যাতে ভেঙে ফেলা যায়। সো আমরা সবাই জানি যে টেবিলের 4টা পা থাকে এবং একটা পা উনি এত সহজে উপড়ে ফেলেন যেটা কিনা বিশ্বাস করাটা ওই সময় অবশ্যই কঠিন ছিল, যা আজও আমি ভুলতে পারছি না। একটা মানুষের ক্ষেত্রে যতটাই জোর প্রয়োগ করা যায় শরীর দিয়ে এখানে একটা টেবিলের পা উপরে ফেলা কিন্তু অতটা সহজ না। কিন্তু যেটা আমি দেখেছিলাম সেটা হলো উনি ওনার এক হাত দিয়ে অনেক সহজেই ওই পাটি উপরে ফেলেন এবং কোন রকম জোর জবরদস্তি তার করতে হয়নি, যেটা কিনা ওই সময় ওখান থেকে ওটা সাক্ষী হয়ে থাকাটা অনেক কষ্টসাধ্য ছিল আমার জন্য। তারপর ওনার সামনে ছিল পুরোনো দিনের একটা সাদা কালো টেলিভিশন, যেটা কিনা আমরা সবাই জানি যে পুরোনো দিনের টিভিগুলো একটু ভারী আজকালকার দিনের টিভিগুলোর কাছ থেকে। তো তারপর দেখা যায় যে উনি ওটাও ওনার এক হাত দিয়ে ধরে নিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেললেন এবং ওটাও সাথে সাথে ভেঙে ফেললেন। মোট কথা উনি চাচ্ছিলেন যে ঘরের আসবাবপত্র যেগুলো ছিল ওগুলোকে একটাকে ঠিক না করতে। অপরদিকে ওনার মা তখনও খুব জোরে জোরে ভীতভাবে জোরালো কণ্ঠে জোরে জোরে দোয়া পড়ছিলেন, যদিও তেমন কোনো এটার আচরণ ওনার উপর পড়ছিল না বা কোনো পরিবর্তন আসছিল না। এবং কিছুক্ষণ পরে পাশের রুমে যেই ওনাদের কাছে জিনিসপত্র যেই শোকেসটা ছিল উনি ওটাকেও ভাঙার চেষ্টা করলেন, হাত দিয়ে বাড়িয়ে দিয়েছিলেন, কিছুক্ষণ পর ওটাকে টান দিয়ে ফেলে দিলেন এবং ওটার সামনের দিকে যে কাঁচের গ্লাসগুলো ছিল ওগুলো বিকট শব্দে ভেঙে গেল, পড়ে গেল নিচের দিকে, কিন্তু কোনো কিছুতেই কেন তাকে ঠান্ডা করা যাচ্ছিল না। তো হঠাৎ কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম আমরা এরই মধ্যে ওপরে যারা ছিল এর মধ্যে 2-1 নিচে চলে এসেছে কৌতূহল বশত বা ঘটনাটা সামনের থেকে দেখার জন্য, কারণ ওখানে আমাদের সাথে আমাদের ছোট ছোট কাজিনরা ছিল, সবাই অনেকটা ভীত হয়েছিল। আর এই কাহিনীটার বা যে ঘটনাটা আমি বলছি এটার জন্য অবশ্যই কেউ প্রস্তুত ছিল না। কিছুক্ষণ পরে ওনার মা যখন অনেক দোয়া পড়ছিলেন এবং উনি অনেক একটা দুঃসাহসের পরিচয় দেন, সেটা হলো উনি দোয়া পড়তে 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 যে শোকেসটা উনি ভেঙে ফেলেছেন ওটা সামনে গিয়ে ওনার কাঁধে হাত দিয়ে আরো জোরে অন্যান্য দোয়াগুলো পড়তে থাকেন, যেগুলো উনি হয়তোবা সবসময় এই ব্যাপারটা অভ্যস্ত। ওখানে যতগুলো মানুষ আমরা ছিলাম ওর মধ্যে শুধুমাত্র ওনার মাকে দেখে মনে হচ্ছে উনি ঘটনাটার সাথে কেমন যেন একটা অভ্যস্ত। হ্যাঁ, ওনার কাজগুলো দেখে মনে হচ্ছে যে উনি একটু নার্ভাস, বাট মনে হচ্ছে যে না, এটাই ওনার দৈনন্দিন জীবনেরই একটা অংশ। প্রত্যেকটা সময় ধরে উনি এই কাজগুলোই করে আসছেন, এভাবেই ওনাকে মেনটেন করে আসছেন। সে একটা সময় গিয়ে দেখা গেল যে যার কথা আমি বললাম উনি ঠান্ডা হয়ে নীরব হয়ে একটা জায়গায় স্থির হয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো দাঁড়িয়ে আছেন, নড়ছেন না, কোনো কথাও বলছেন না বা কোনো কিছুই করছেন না, বা কোনো একটু আগে যেই মানুষরা এত আসবাবপত্র ভাঙচুর করছিল বা বাড়ির সবাইকে ভীত করতে যার 1 সেকেন্ডও সময় লাগেনি, সেই প্রায় 2-3 মিনিট ধরে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণ পরে ওনাকে আস্তে আস্তে করে ধরে টেনে আনা হলো বিছানার দিকে। একটা কথা বলে রাখা ভালো, ওই বিছানাতেই আমার কাজিন ঘুমাচ্ছিল, আমার মামার যে ছেলে আছে ও ঘুমিয়েছিল ওখানে। ও এইসব কাহিনীর কিছু টের পায়নি বা সেটা পেয়েছে কিনা ওটা হয়তো আমরা আজও বুঝতে পারিনি। ওর মতো ঘুমিয়েছিল, কোনো নড়াচড়া করেনি বা উঠে আমাদের সাথেও যোগ হয়নি। ওর পাশেই ওনাকে শোয়ানো হয় এবং শোয়ানোর কিছুক্ষণ পর থেকে আমরা যেটা শুনতে পাই বা অবশ্যই দেখছিলাম, তো সেখানে উনি কথা বলতে শুরু করেন, ওনার মায়ের সাথে কমিউনিকেট করতে শুরু করেন। কিন্তু ওনার যে প্রত্যেক দিনের যে কণ্ঠটা আমরা শুনে থাকি, এটা অবশ্যই আমাকে বলতে হবে যে যে কণ্ঠটা আমি ওই সময় শুনেছিলাম ওটা কিছুটা হলেও পরিবর্তন ছিল, কিছুটা গম্ভীর যদি বলি তাহলে খুব একটা ভুল বলা হবে না। তো সেক্ষেত্রে ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে দেখা যায়, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে ওনার মাকে দেখে বলেছিল ব্যাপারটার সাথে উনি খুবই অভ্যস্ত, এবং দেখা যায় যে উনি বিভিন্ন বিষয় ওনার সাথে আলাপ আলোচনা করতে শুরু করেন। এবং একটা সময় গিয়ে আমি যেটা দেখতে পেলাম যে আমাদের নিচ থেকে এমন একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়